ম্যাগনেটিক ফিল্ড পার্ট 2। আগের দিন ক্লাসে ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে আমি বেশ কিছু কথা বলেছিলাম। সেখানে ম্যাগনেটিক ফিল্ড এর যে এক্সপ্রেশন বা বায়ার-সাভার্স ল কিভাবে আসলো, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি, বা এর সম্বন্ধে কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আমরা ডিসকাস করেছিলাম। আজকে কনসেন্ট্রেট করব কিছু স্পেসিফিক জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের জন্য এবং স্ট্রাকচারের মধ্যে কারেন্ট পাঠানোর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তার ক্যালকুলেশন করতে হবে। এবং সেই ক্যালকুলেশন আমরা বায়ার-সাভার্স ল আগের দিন আলোচনা হয়েছিল, সেই বায়ার-সাভার্স ল এর সাহায্যে করব। সুতরাং এই গোটা বিষয়টাকে আমি অ্যাপ্লিকেশন অফ বায়ার-সাভার্স ল বলতে পারি। সেখানে সার্কুলার কারেন্ট, তার জন্য অ্যাক্সিসের ওপরে ম্যাগনেটিক ফিল্ড বার করব, কোনো সলিনয়েডের অ্যাক্সিসের ওপরে ম্যাগনেটিক ফিল্ড বার করব। আর এই সার্কুলার কারেন্টের অ্যাপ্লিকেশন হিসাবে হেলমোজ ডাবল কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। হেলমোজ ডাবল কয়েলে কিভাবে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড কোন রিজিয়নে বা কোন পয়েন্টে পাওয়া যায়, এবং শুধু ম্যাক্সিমামই না, সেই ম্যাগনেটিক ফিল্ডটা যে ইউনিফর্মও হয় সেটা এখানে এক্সপ্লেন করা হবে, যে কিভাবে একটা ছোট জায়গার মধ্যে খুব কম স্পেসের মধ্যে ইউনিফর্ম ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড দুটো কয়েল দিয়ে, যেখানে এটাকে ডাবল কয়েল বলা হচ্ছে, ডাবল কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের সুপারপজিশনে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ক্যালকুলেশন করব। এই ডাবল কয়েলের অ্যাপ্লিকেশন গ্যালভানোমিটারে হতে পারে, এবং এই সমস্ত অ্যাপ্লিকেশন এর সম্বন্ধে আমাদের যা কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো ডিসকাস করব। প্রথমে সার্কুলার কারেন্টের জন্য বায়ার-সাভার্স ল এর সাহায্যে ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করছি। এটার নাম হবে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার কন্ডাক্টর ক্যারিং কারেন্ট। কারেন্ট যদি কয়েলে না থাকে তাহলে তো আর ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। সেই জন্য সার্কুলার কয়েল হোক বা অন্য কোনো জিওমেট্রি হোক, সেই ওয়্যারের মধ্যে কারেন্ট তোমাকে পাঠাতেই হবে, এবং কারেন্ট পাঠালে সেখানে ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশন হবে। জিওমেট্রিটা এখানে খুব পরিষ্কার, যে একটা সার্কুলার কয়েল নেওয়া হবে, প্রথমে একটা টার্নের জন্য করে নিচ্ছি, তারপরে এন টার্নসের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করব। এই হচ্ছে সার্কুলার কয়েল। ম্যাগনেটিক ফিল্ড বার করা হবে এর অ্যাক্সিসের ওপরে। এইটা হচ্ছে সেই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের ওপরে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। ধরে নাও যে পি একটা পয়েন্ট, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। কয়েলটার সেন্টার থেকে পি পয়েন্টের যে হাইট, সেটাকে আমরা জেড বলছি, কারণ এই ভার্টিক্যালি আপওয়ার্ড জেড অ্যাক্সিস নেওয়া হচ্ছে। এদিকটা ওয়াই অ্যাক্সিস আর এদিকটা এক্স অ্যাক্সিস। আমরা কি করব, নির্দিষ্ট রেডিয়াসের এখানে সার্কুলার কয়েলটা নিয়েছি, সেই জন্য রেডিয়াস এ, আর ছোট্ট একটা এলিমেন্ট এখানে নেওয়া হবে, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। ধরো এইখানে যে অংশটা আছে, এই অংশটার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড আগে বার করব, এই ছোট অংশটার জন্য। এবং এই ছোট অংশটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি বার করা হয়, তাহলে এই অংশটাকে বলা হবে, এই যে পজিশনে এই ছোট অংশটা আছে টোটাল কয়েলের, তাকে বলা হবে সোর্স পয়েন্ট, আর পিটাকে বলা হবে ফিল্ড পয়েন্ট। তাহলে
সোর্স পয়েন্টটাকে আমি কিউ দিয়ে লিখতে পারি, ক্যাপিটাল কিউ, আর সোর্স পয়েন্ট ফিল্ড পয়েন্টটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো। আমি এই সোর্স পয়েন্টটা তো একটা ছোট্ট লেন্থ, সেই লেন্থের ডিএল লেন্থের দুই পাশই সেন্টার ও এর সঙ্গে জুড়ে দিলাম, ও সেন্টারের সঙ্গে জুড়ে দিলাম, এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা হচ্ছে এখানে ফাই ধরে নিলাম। তাহলে ফাই ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াস ভেক্টর ফর দ্য সোর্স পয়েন্ট অ্যান্ড এক্স অ্যাক্সিস। তাহলে ডিএল এর যে কোঅর্ডিনেট, আমি যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেট লিখে ফেলি এখানে, সেই ডিএল এর কোঅর্ডিনেট হবে এ cos phi, মানে x equal to a cos phi, y equal to a sin phi, আর দেখো এটা এক্স ওয়াই প্লেনে নেওয়া হয়েছে বলে জেড এর জায়গায় আমরা 0 বসাবো। তাহলে এটা হচ্ছে ডিএল এর কোঅর্ডিনেট। এই ডিএলটাকে আমরা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, কারণ এটা একটা ডিএল এলিমেন্টটা একটা ভেক্টর। এবার ডিএল এর সঙ্গে এই এ cos phi a sin phi 0 মানে কোঅর্ডিনেটের কি সম্পর্ক আছে সেটাও বার করব ডিএল ভেক্টরের সঙ্গে। ডিএল ইকুয়াল টু হবে এই প্রত্যেকটা কোঅর্ডিনেটকে ডেরিভেটিভ করার পরে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ রেসপেক্টিভলি মাল্টিপ্লাই করার পরে অ্যাড করে দিলেই ডিএল আমরা পেয়ে যাব। সুতরাং ডিএল হয়ে যাবে এ cos phi কে যখন ডেরিভেটিভ করবে মাইনাস, আমি আই ক্যাপ দিয়ে দিলাম, কসকে ডেরিভেটিভ করলে যেহেতু মাইনাস আসে সেই জন্য মাইনাসটা প্রথমে নিয়েছি, এ সাইন ফাই, প্রথমে হবে এ সাইন ফাই, ডেরিভেটিভ করলে ডি ফাই আসবে, তারপরে পরেরটা সাইন ফাইকে এ সাইন ফাইকে ডেরিভেটিভ করলে জে ক্যাপ লিখলাম, এ সাইন ফাইকে ডেরিভেটিভ করলে এ কস ফাই ডি ফাই, এটা হবে। আর কে ক্যাপের সঙ্গে কি থাকবে, যেহেতু 0 আছে একে ডেরিভেটিভ করলে 0ই হবে, সুতরাং কে ক্যাপের সঙ্গে যে পার্টটা থাকে সেটা না লিখলেও হবে, বা কে ক্যাপের সঙ্গে এফেক্টিভলি এখানে 0 থাকছে। তাহলে ডিএল কোঅর্ডিনেটটা আমরা এরকম ভাবে বার করেছি। ডিএল কোঅর্ডিনেটের সঙ্গে ডিএল এর যে রিলেশন এরকম ভাবে বার করেছি। কোঅর্ডিনেটকে ডেরিভেটিভ করে তার সঙ্গে আই ক্যাপ, জি ক্যাপ আর কে ক্যাপ ডাইরেকশনগুলো ইনক্লুড করে দিলে ডিএলটা বার হয়ে যাবে। এবার বার্নসাভার্স লতে বলা আছে যে এলিমেন্টাল কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় সেটা যদি আমরা ডিবি বলি, তাহলে ডিবি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই, এটা কনস্ট্যান্ট, মিউ জিরো আই বাই 4 পাই কনস্ট্যান্ট, আইটা হচ্ছে কারেন্ট। ধরে নাও এই সার্কুলার লুপ দিয়ে আই কারেন্ট চলেছে, তাহলে মিউ জিরো আই বাই 4 পাই ডিএল ক্রস আর বাই আর কিউব, এই হচ্ছে বায়োসাভার্সের এক্সপ্রেশন, ফিল্ডের এক্সপ্রেশন। কিন্তু এই ক্যাপিটাল আর যেটা লেখা হলো সেটা কি, এই ক্যাপিটাল আরটা হচ্ছে সোর্স পয়েন্ট থেকে ফিল্ড পয়েন্ট যাওয়া একটা ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা বলতে পারি যে আমি সরাসরি সোর্স পয়েন্টের সঙ্গে ফিল্ড পয়েন্ট যদি জুড়ে দিই তাহলে এই ভেক্টরটা পাওয়া যাবে। শুরু হবে সোর্স পয়েন্ট থেকে, শেষ হবে ফিল্ড পয়েন্টের দিকে, ফিল্ড পয়েন্টে গিয়ে শেষ হবে। সুতরাং আর ভেক্টরটা আমি কিউ থেকে পি এর দিকে নেব।
পি এর কোঅর্ডিনেটটা জানতে হবে। পি এর কোঅর্ডিনেটটা দেখো, পি জেড অ্যাক্সিসের উপরে যেহেতু আছে সেই জন্য এটা 0 0 জেড হবে। তাহলে এক্স আর ওয়াইটা 0 আর হাইটটা জেড যেহেতু, সুতরাং 0 0 জেড ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য পি। এখান থেকে এই দুটো কোঅর্ডিনেট থেকে আর ভেক্টরটাকে বার করে নিতে হবে। তাহলে ডিএলটা বার হয়ে গেছে, এবার আরটাকে আমরা বার করব। আর ভেক্টরটা কত হবে? আর ভেক্টর ইকুয়াল টু, দেখো আর ভেক্টর হবে কিউপি। কিউপি ভেক্টরটাকে আর ভেক্টর বলা হচ্ছে। এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হচ্ছে। তাহলে রেসপেক্টিভ কোঅর্ডিনেটগুলো যদি মাইনাস করা হয় এবং তারপরে আই জে কে রেসপেক্টিভলি মাল্টিপ্লিকেশন করার পরে যদি অ্যাড করে দিই, সেটাই হয়ে যাবে আর। তো ভেক্টর এইভাবে পেতে গেলে সবসময় টিপ অফ দ্য ভেক্টর মানে পি, পি থেকে কিউবের কোঅর্ডিনেটগুলো মাইনাস করতে হবে। তাহলে প্রথমটা হবে 0 মাইনাস এ কস ফাই আর তার সঙ্গে আই ক্যাপ। তারপরে এটা কত হবে 0 মাইনাস এ সাইন ফাই, মানে রেসপেক্টিভ ওয়াই কোঅর্ডিনেটগুলো আমি মাইনাস করলাম এবং এখানে জি ক্যাপ লিখে দিলাম। লাস্টেরটা কত হবে জেড মাইনাস 0 কে ক্যাপ। এটা সহজ করে লিখলে এ কস ফাই আই ক্যাপ, তারপরে মাইনাস এ সাইন ফাই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। কিন্তু নিচে দেখা যাচ্ছে ভেক্টর আর নেই, স্কেলার আর আছে। তো স্কেলার আরটাকে বার করা খুব সোজা। স্কেলার আর বার করবো কি করে? জাস্ট এখানে দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যার হাইটটা হচ্ছে জেড আর বেসটা হচ্ছে এ। হাইপোটেনিস এখানে দেখতে পাচ্ছ যে আর। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে খেয়াল করো, তিনটে সাইড, একটা জেড, একটা এ আর অন্যটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর কে পাওয়া কোনো কঠিন কাজ নয়, রুট ওভার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করলেই হয়ে যাবে। তাহলে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ দ্য রেজাল্ট। কেউ যদি ওপরের যে আর ভেক্টর সেটা থেকে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে দেয়, সেম রেজাল্ট পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখান থেকেও ভেক্টর আর থেকেও ম্যাগনিটিউড আর বার করতে পারে। তাহলে এখানে আমরা এই ডিবির এক্সপ্রেশনের মধ্যে ডিএল, তারপরে আর এবং নিচের যে স্কেলার আর, এই কোয়ান্টিটিগুলো যদি বসিয়ে দিই, তাহলে ডিবির এক্সপ্রেশন টোটালি আমরা পেয়ে যাব। এবং তারপরে টোটাল এই সার্কুলার লুপটাকে কভার করতে গেলে আমাদের কি করতে হবে, এই ফাই অ্যাঙ্গেলটাকে ভ্যারিয়েবল হিসাবে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা ফাইয়ের লিমিটটা নেব 0 থেকে 1 রোটেশন, 1 কমপ্লিট রোটেশন, তার মানে 0 to 2 পাই। এই ইন্টিগ্রেশন করলে এখানে যে এলিমেন্টাল লেন্থের জন্য আমি ডিবি বার করছি বা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বার করছি, সেখানে 0 to 2 পাই যদি লিমিটে ইন্টিগ্রেশন করি ফাইয়ের, টোটাল সার্কুলার লুপটা কভার আপ হয়ে যাবে এবং তার জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা পিতে পেয়ে যাব। এইভাবে অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে সার্কুলার লুপের জন্য। তাহলে আমরা এইবার কি করব, বার্নসামার্স লয়ের মধ্যে আমরা এক্সপ্রেশনগুলো বসিয়ে দেবো, করসপন্ডিং ডিএল আর আর ভেক্টর এগুলো বসিয়ে দেবো। বসানোর পরে দেখো কত হচ্ছে। উপরে একটা ক্রস প্রোডাক্ট আছে, এই ক্রস প্রোডাক্টটাকে বার করতে হবে। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, আমরা ডিএল এর এক্সপ্রেশন জানা আছে এবং আর এর এক্সপ্রেশন জানা আছে, এই দুটোর ক্রস প্রোডাক্ট করতে হবে।
সেই ক্রস প্রোডাক্টটা যদি আগে থেকে বার করে রাখি সুবিধা হবে। সরাসরি বার করলে হয়, তাহলে ডিএল ক্রস আর বার করবো এখন। ডিএল ক্রস আর ক্রস প্রোডাক্ট বার করার সব থেকে সহজ উপায় হচ্ছে এই এখানে যদি তোমরা ডিটারমিনেন্টের সাহায্যে বার করো তাহলে বুঝতে সুবিধা হয়, সেই জন্য ডিটারমিনেন্টের সাহায্যে বার করে নিচ্ছি। আয়ের সঙ্গে থাকবে ই সাইন ফাই ডি ফাই, সাইন ফাই ডি ফাই, আর জে এর সঙ্গে থাকবে প্লাস ই কস ফাই ডি ফাই, কস ফাই ডি ফাই। কে এর সঙ্গে থাকবে 0, যেরকম আছে ডিএল এর মধ্যে। আর এর মধ্যে রয়েছে মাইনাস এ কস ফাই, মাইনাস এ সাইন ফাই, আর জেড, এটাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে আয়ের সঙ্গে কি থাকবে? আয়ের সঙ্গে দেখো এই দুটো যদি মাল্টিপ্লিকেশন করি এখানে, তাহলে এ জেড কস ফাই ডি ফাই পড়ে থাকছে, এ জেড কস ফাই ডি ফাই, এইটা পড়ে থাকছে। তাহলে আই ক্যাপের সঙ্গে থাকছে ই জেড কস ফাই ডি ফাই। তোমাদের বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। জে এর সঙ্গে দেখো এবার আমরা জে ক্যাপটাকে লিখব। জে ক্যাপটা লেখার সময় এইটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে, 0 হয়ে যাবে, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করলে যে যে সঙ্গে হচ্ছে, সরি এটা নয়, এটার সঙ্গে এইটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে এ জেড, এ জেড, এ জেড সাইন ফাই ডি ফাই এখানে, তাহলে সাইন ফাই ডি ফাই, এই হচ্ছে রেজাল্ট। এবার কে ক্যাপের সঙ্গে আসো, কি ক্যাপের সঙ্গে কি আসছে? এই ক্যাপের সঙ্গে দেখো এই দুটো ক্রস প্রোডাক্ট হবে। প্রথমে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ডি ফাই, আর তারপরে হবে প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার ডি ফাই। এই সাইন স্কোয়ার একবার আসছে আর কস স্কোয়ার একবার আসছে, এই দুটোকে অ্যাড করে দিলে যদি আমরা এ স্কোয়ার ডি ফাই কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ফাই, এই দুটোকে অ্যাড করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে কে ক্যাপের সঙ্গে থাকছে এ স্কোয়ার ডি ফাই, কে ক্যাপ এ স্কোয়ার ডি ফাই, এইটা আমাদের রেজাল্ট ডিএল ক্রস আর এর। এটা এই ডিবির এক্সপ্রেশনের মধ্যে বসিয়ে দেবো, এখানে যে ডিবির এক্সপ্রেশন এটার মধ্যে বসিয়ে দেবো। এবার তাহলে ডিবিটা বার করা যাক। ডিবি ইকুয়াল টু মিউ 0 আই বাই 4 পাই, এটা ইন্টিগ্রেশনের বাইরেই রাখা হবে কারণ কনস্ট্যান্ট কারেন্ট ধরে নেওয়া হচ্ছে, স্পেসের সঙ্গে কারেন্ট ভ্যারি করছে না। আর তারপরে এখানে পড়ে থাকছে আই ক্যাপ এ জেড, মানে ডিএল ক্রস যেটা আর, এ জেড কস ফাই ডি ফাই, কস ফাই ডি ফাই প্লাস জি এ জেড সাইন ফাই ডি ফাই, সাইন ফাই ডি ফাই, আর তারপরে পড়ে থাকছে কে স্কোয়ার ডি ফাই। এইটা পুরোটার নিচে থাকছে আর কিউব, দেখো এখানে আর কিউব আছে, এই যে আর কিউবটা এটা লিখে দেবো। আর আর মানে কত, এই যে এটা হচ্ছে আর এর এক্সপ্রেশন। তাহলে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হবে। রুট ওভার ছিল সেই জন্য হাফ, আর কিউব ছিল সেই জন্য 3, তাহলে টু দি পাওয়ার 3/2 হবে। একটা রুট ওভার আছে আর কিউব আছে সেই জন্য।
এবার টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এটা তো এলিমেন্টারি ম্যাগনেটিক ফিল্ড, এলিমেন্টের জন্য, ডিএল এলিমেন্টের জন্য। টোটাল লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে সার্কুলার লুপের জন্য? কি করব আমরা? ইন্টিগ্রেশন করে দেবো, এটাকে ইন্টিগ্রেশন করে দেবো দুটোকে। এবং ইন্টিগ্রেশন করার সময় কি করতে হবে? ফাই ইকুয়াল টু 0 to 2 পাই লিমিট নিতে হবে, এই লিমিটে ইন্টিগ্রেশন করব। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার লুপ আমরা পেয়ে যাব বি, বি পেয়ে যাব। এটা ইন্টিগ্রেশন করার সময় দেখো এই যে স্কেলার কোয়ান্টিটি এটা পুরোটাই কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা ফাই নেই এর মধ্যে। সেজন্য ফাই নেই বলে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারো, মিউ0 আই বাই 4 পাই, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই ইন্টিগ্রেশনটা কত হবে? কস ফাই ডি ফাই এর ইন্টিগ্রেশন, যেহেতু এজেড কনস্ট্যান্ট, শুধুমাত্র কস ফাই ডি ফাই এর ইন্টিগ্রেশন করতে হবে, এটা 0 হয়ে যাবে, কারণ সাইন আর কস এটা ফুল সাইকেলে 0 হয়ে যাবে। এখানে ফুল সাইকেল ইন্টিগ্রেশন করা হচ্ছে 0 to 2 পাই, এটার ইন্টিগ্রেশন আর 0 হয়ে যাবে। পড়ে থাকবে এটার ইন্টিগ্রেশন, এটা নন জিরো ভ্যালু দেবে। ডিফাইয়ের ইন্টিগ্রেশন করলে 2 পাই পাওয়া যাবে। তাহলে শুধুমাত্র কে ক্যাপ বা জেড অ্যাক্সিসের দিকে কন্ট্রিবিউশনটা ম্যাগনেটিক ফিল্ডে থাকবে, আর সেটা হবে এ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2 পাই, তার সঙ্গে সামনে একটা কনস্ট্যান্ট টার্ম আছে। তাহলে আই ক্যাপ আর জে ক্যাপের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল ভ্যালুটা ইন্টিগ্রেট করার পরে 0 হয়ে যাবে, যেহেতু কস আর সাইন এটা ফুল সাইকেলে ইন্টিগ্রেশন করার পরে 0 হয়ে যায়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমরা খুব সহজেই বার করতে পারলাম। এখানে এই বি এর এক্সপ্রেশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখছি। কে ক্যাপ প্রথমে লিখে নিলাম, কে ক্যাপ, এই 2 পাই যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে 2 হবে, পড়ে থাকবে মিউ0 আই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। বোঝা যাচ্ছে যে আমরা যদি ডিস্টেন্স বাড়িয়ে দিই, সেন্টার থেকে ডিস্টেন্স অর্থাৎ জেড বাড়িয়ে দিই, এই জেডটাকে যদি বাড়ানো হয়, মানে পি পয়েন্টটাকে যদি উপরে নিয়ে যাওয়া হয় আরো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কমে আসবে, যেহেতু জেডটা নিচে আছে, এখানে ডিনোমিনেটর পড়ে গেছে। আর একটা ফ্যাক্টর হচ্ছে রেডিয়াসের উপর ডিপেন্ড করবে ম্যাগনেটিক ফিল্ডটা কতটা বাড়বে বা কমবে। এখানে এর এফেক্টিভ পাওয়ার যদি আমরা কিউব ধরে নিই, মানে এখানে একটা স্কোয়ার আছে আর এটা 3/2 আছে, তাহলে 2 আর 3/2 মাল্টিপ্লিকেশনের পরে 3 হবে, উপরে একটা এ স্কোয়ার আছে, তাহলে রেডিয়াসের সঙ্গেও এটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ রেডিয়াস যদি বাড়ানো হয় পার্টিকুলার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে, কারণ উপরে এ স্কোয়ার আছে, নিচে এ কিউব আছে, এটা ক্যান্সেল আউট করলে নিচে একটা এ হবে। তাহলে ডাইমেনশনালি এখানে যদি চেক করা হয়, রেডিয়াস যত বাড়ানো হবে ম্যাগনেটিক ফিল্ড তত কমবে, আবার ডিস্টেন্স যত বাড়ানো হবে ম্যাগনেটিক ফিল্ড তত কমবে। তাহলে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক ফিল্ড, একটা ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য কয়েল অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য কয়েল, এই দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা এখানে যে ওয়্যারটা নিয়েছিলাম সেই ওয়্যারটার মধ্যে কারেন্ট যাচ্ছিল আই কারেন্ট, যদি সেই ওয়্যারটা এন পাক থাকে বা নাম্বার অফ টার্নস যদি এন থাকে, তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড সেখানে অনেক বেশি পাওয়া যাবে। তাহলে সেই জন্য ফর এন টার্নস, স্মল এন নাও বা ক্যাপিটাল এন নাও, যাই নাও, এন টার্নস যদি এন খানা পাক থাকে, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, আগের যে ম্যাগনেটিক ফিল্ড হবে ছিল বি টোটাল লিখলাম, বি টোটালকে কি করতে হবে, আগের ম্যাগনেটিক ফিল্ডটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। তাহলে আগের এক্সপ্রেশনটাকে জাস্ট মাল্টিপ্লিকেশন করতে হবে, এবং সেক্ষেত্রে অ্যাক্সিসের ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হবে
হবে এখানে রেজাল্টটা μ0 n I স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 যেরকম ছিল আগে। এইটা হচ্ছে এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার কন্ডাক্টর ক্যারিং কারেন্ট। এবার স্যার বলছি নিচে একটা 2 হবে না স্যার? দুইটা মিস করেছি, ঠিক। আর কোনো ভুল আছে বলো? দুইটা হবে। আচ্ছা, এবার বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা বলো, হলে বুঝিয়ে দিচ্ছি। আর এটার অ্যাপ্লিকেশন আমরা এবার করব। মানে সার্কুলার কয়েলের যে আমরা এক্সপ্রেশনটা পেলাম সেটা অন্য জায়গায় ব্যবহার করবো, অন্য অ্যাপ্লিকেশনে আমরা ব্যবহার করব। যেরকম ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ডাবল কয়েল বা হেলমুথ ডাবল কয়েল, অথবা অ্যাক্সিয়াল ম্যাগনেটিক ফিল্ড অফ এ সলিনয়েড, এগুলোতে অ্যাপ্লাই করব। স্যার ডিএল এর ওই জায়গাটা একবার একটু বলবেন তো, ওটা কেমন করে আসলো? ডিএল এর এই যে কোঅর্ডিনেটটা নিশ্চয়ই ক্লিয়ার আছে তোমাদের। এটা এই হচ্ছে কোঅর্ডিনেট, এক্স ইকুয়াল টু এ কস ফাই হয়, ওয়াই ইকুয়াল টু এ সাইন ফাই হয়। আর যেহেতু কয়েলটা জেড অ্যাক্সিসে, সুতরাং জেড কোঅর্ডিনেটটা 0। ডিএলটা এবার ডিএল ভেক্টরটা কি করে বার করব? ভেক্টরটা বার করার পদ্ধতি হচ্ছে এই যে এক্স কোঅর্ডিনেট, এটাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার পরে এটার সঙ্গে আই ক্যাপ মাল্টিপ্লিকেশন করতে হবে। এটাকে ডেরিভেটিভ করব, জে ক্যাপ মাল্টিপ্লিকেশন করব, আর লাস্টে যে জেডটা আছে যেটা 0 সেটাকে ডেরিভেটিভ করব এবং কে ক্যাপ মাল্টিপ্লিকেশন করব, তারপরে অ্যাড করে দেবো তিনটে টার্ম, তাহলে ডিএলটা বার হয়ে যাবে। এটাই বলেছিলাম। আচ্ছা স্যার। আর কোনো প্রবলেম আছে কিনা দেখে নাও। আমরা এখন সলিনয়েড করব। সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোথায় বার করব? সলিনয়েডের ভেতরে এবং অ্যাক্সিসের উপরে। এটা মাথায় রাখতে হবে যে একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে। এবং সলিনয়েড কাকে বলে আগে জেনে নাও। ধরো একটা হলো নন কন্ডাক্টিং সিলিন্ডার আছে, হলো নন কন্ডাক্টিং সিলিন্ডার। এই হলো নন কন্ডাক্টিং সিলিন্ডারের উপরে একটা ওয়্যারকে উন্ড করা হয়েছে, অর্থাৎ একটা ওয়্যার দিয়ে এরকম জড়ানো হয়েছে। সেখানে অনেকগুলো টার্নস থাকবে, অনেকগুলো এরকম টার্নস থাকবে। ধরে নাও এই সলিনয়েডটা যথেষ্ট লম্বা, অর্থাৎ ভেরি লং সলিনয়েড, বা সিলিন্ডারের লেন্থ অনেক বেশি। তাহলে এই সিলিন্ডার বা সলিনয়েড, সেটা লেন্থ যদি এল হয়, সেটা যথেষ্ট বড়। কার তুলনায় বড় বলতে হবে? রেডিয়াস, যেটা রেডিয়াস যদি এ ধরে দিই, তাহলে এ রেডিয়াসের থেকে লেন্থটা যথেষ্ট বড় ধরে নিচ্ছি, যাতে অ্যাক্সিসের উপরে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ছোট সিলিন্ডার হলে কি হবে, বা ছোট সলিনয়েড হলে কি হবে, এই সমস্ত জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বিভিন্ন রকমের হবে। কিন্তু এটার লেন্থ যথেষ্ট বেশি হলে এটার অ্যাক্সিসের উপর যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম হবে। নেগলেক্টিং দ্য এন্ড এফেক্ট, অর্থাৎ এন্ডের এই জায়গাগুলো বাদ দিলে লাইন্স অফ ফোর্সগুলো এখানে অন্যরকম হয়ে যাবে।
এন্ডের এই জায়গাগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে সিলিন্ডারের অ্যাক্সিসের উপরে বা সলিনয়েডের অ্যাক্সিসের উপরে সমস্ত জায়গায় একই ধরনের ম্যাগনেটিক ফিল্ড হবে, যেটাকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলতে পারো। কারেন্টটা এখানে আই পাঠানো হয়েছে এবং সার্কুলার কারেন্ট এখানে তৈরি হয়েছে। এই কয়েলটার মধ্যে দিয়ে সার্কুলারলি কারেন্টটা রোটেট করে আবার কারেন্টটা চলে আসবে এখান দিয়ে। এবার এই ধরনের সলিনয়েডকে তুমি যদি ছোট ছোট ভাগে ভাগ করে নাও, ধরো তুমি এখানে সেকশন করে দিলে, সাপোজ এখানে এরকম সেকশন করে দিলে, এই একটা সেকশন তৈরি হলো, আরেকটা সেকশন তৈরি হলো, আরেকটা সেকশন তৈরি হলো, এরকম ভাবে যদি তুমি হাইপোথেটিক্যালি এখানে সেকশন করে নাও অনেকগুলো, তাহলে এগুলো প্রত্যেকটাই একটা করে সার্কুলার কয়েলের মতো কাজ করে, যেগুলো পরপর রাখা আছে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এই সলিনয়েডটাকে অনেকগুলো ছোট 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 ভাগে ভাগ করে নেব, এবং যেগুলো প্রত্যেকটা লেন্থ সমান হবে ডিএক্স। ডিএক্স নেবো কেন? কারণ এই দিকে এক্স অ্যাক্সিস নেব, তাই জন্য। এবং আমরা ধরে নিচ্ছি যে এই সলিনয়েডের মধ্যে যে ওয়্যারটাকে উন্ড করা হয়েছে, পার ইউনিট লেন্থে এনটা টার্নস আছে, তাহলে এন টার্নস পার ইউনিট লেন্থ আছে। এবার কেউ যদি বলে তাহলে ডিএক্স লেন্থের মধ্যে নাম্বার অফ টার্নস কত, তাহলে আমরা রেজাল্টটা বলে দেবো এন মাল্টিপ্লাইড বাই ডিএক্স। এই এন থেকে যে কেউ টোটাল নাম্বার অফ টার্নস বার করতে পারে, যে এই সলিনয়েডের উপরে টোটাল কতগুলো টার্নস আছে। লেন্থ আমাদের জানা আছে ক্যাপিটাল এল লেন্থ, তাহলে স্মল এন কে ক্যাপিটাল এল দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে টোটাল নাম্বার অফ টার্নস ক্যাপিটাল এন বার হয়ে যাবে। ক্যাপিটাল এন ইকুয়াল টু স্মল এন মাল্টিপ্লাইড বাই এন, তাহলে এন ইজ দ্য নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এইবার আমরা আগের যে রেজাল্টটা, এই যে ম্যাগনেটিক ফিল্ডের এই রেজাল্টটাকে ব্যবহার করব এখানটায়। কিভাবে ব্যবহার করব দেখো, সলিনয়েডটাকে আবার আঁকছি, কিন্তু একটা ক্রস সেকশন আঁকছি, টোটালটা আঁকছি না, একটা ক্রস সেকশন আঁকছি। এটার অ্যাক্সিসটা নিচ্ছি এক্স অ্যাক্সিসের দিকে, আর ধরে দাও পি একটা ফিল্ড পয়েন্ট, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, এই জায়গাটা ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। এখানে একটা সেকশন ধরে নিয়েছি, সেই সেকশনটির লেন্থ ডিএক্স, এইটা হচ্ছে ডিএক্স লেন্থের। এটার রেডিয়াস আমরা জানি, এ রেডিয়াসের সলিনয়েড আছে, এ রেডিয়াসের সলিনয়েড। সরাসরি আমরা এটাকে পি এর সঙ্গে যুক্ত করলাম এই ডিএক্স এর লেন্থটাকে। ওয়্যারটাকে এরকম ভাবে উন্ড করা হয়েছে যে ধরে নাও এখান দিয়ে কারেন্টটা বেরিয়ে আসছে, এই পাশটা দিয়ে কারেন্টটা বেরিয়ে আসছে, আর এই পাশটা দিয়ে কারেন্টটা চলে যাচ্ছে, সেটাকে এরকম ভাবে চিহ্নিত করতে হয়। ক্রস দিয়ে দেওয়া মানে সেটা অ্যাওয়ে ফ্রম দ্য রিডার, আর ডট দেওয়া মানে কি কারেন্টটা যেন আমাদের দিকে আসছে সেরকম। তাহলে এখানে ওয়্যারটা আঁকতে হচ্ছে না আমাদের, এই সিম্বলিক্যালি এটা বোঝালাম যে কারেন্টটা এদিক দিয়ে ঢুকছে এবং উপর দিয়ে বেরিয়ে চলে আসছে। সেটা অবশ্যই এখানে যে ওয়্যারিংটা করা আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে, ইনসুলেটেড ওয়্যার ব্যবহার করা হয়েছে, তার মধ্যে দিয়ে কারেন্টটা এখানে প্রবেশ করবে এবং বেরিয়ে চলে আসবে উপর দিয়ে। দুটো এন্ডকেই জুড়ে নিতে হবে। ধরো এই এন্ডটাকে জুড়ে দিলাম এরকম ভাবে, এটাকে অন্য কালার দিয়ে করছি।
দুটো এন্ডকে আমি পি এর সঙ্গে জুড়ে দিলাম, এটা পরে কাজে লাগবে। দুটো এন্ডকে জুড়ে দিলাম এখানটায়, এবং অ্যাঙ্গেলগুলো এখানে লিখে দিচ্ছি। দেখো এই অ্যাঙ্গেলটা, এন্ডের অ্যাঙ্গেলটা ধরে নাও, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমাদের কিছু একটা ধরে নিতে হবে। এটাকে θ1 বলছি, আর এটাকে বলছি θ2। কিন্তু সেই আগের দিনও তোমাদের বুঝিয়েছিলাম যে θ1 এর রোটেশনের ডাইরেকশন খেয়াল করো, আর θ2 রোটেশনের ডাইরেকশন খেয়াল করো। θ1 এর রোটেশনের ডাইরেকশন এক্স অ্যাক্সিস থেকে যেদিকে, θ2 ঠিক উল্টো দিকে। সেই জন্য একই দিকে রোটেশন নিতে হলে আমরা কিন্তু এই রকম ভাবে এটাকে আসবো এখানটাই। সেন্স অফ রোটেশন যদি ঠিক রাখতে চাই তাহলে এই দিক থেকে আসতে হবে। নতুন যে অ্যাঙ্গেলটাকে দেখানো হলো সেটাকে আমরা θ2 প্রাইম বলছি, θ2 প্রাইম বলছি। তাহলে এটা হচ্ছে θ2 প্রাইম। আর এইখানে যে অ্যাঙ্গেলটা হবে, প্রথমে এলিমেন্টাল অ্যাঙ্গেল যেটা নেব, এলিমেন্টের জন্য যেটা অ্যাঙ্গেল নেব সেটা হচ্ছে থিটা। এই ডিএক্স লেন্থের মধ্যে নাম্বার অফ টার্নস কত? n মাল্টিপ্লাইড বাই ডিএক্স। তাহলে আমরা এই n এর জায়গায়, নাম্বার অফ টার্নসের জায়গায় এখন n ডিএক্স বসাবো, n মাল্টিপ্লাইড বাই ডিএক্স বসাবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে এখন? ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু the loop consisted by this elementary length dx equal to এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। ইউজিং দিস ফর্মুলা, এইখানে কে ক্যাপের জায়গায় আমরা এক্স ক্যাপকে ব্যবহার করব। এক্স ক্যাপ কেন? আই ক্যাপকে ব্যবহার করা যেতে পারে, এক্স অ্যাক্সিসের দিকে যেহেতু অ্যাক্সিস নিয়েছি। আগের বেলা এই কয়েলটার অ্যাক্সিসটা নেওয়া হয়েছিল জেড অ্যাক্সিসের দিকে, আমরা এখন অ্যাক্সিসটাকে ব্যবহার করছি এক্স অ্যাক্সিসের দিকে। সুতরাং এখানে যেটা কে ক্যাপ রয়েছে, কে ক্যাপের জায়গায় আমরা ব্যবহার করছি এক্স ক্যাপ। আই ক্যাপে লেখা যেতে পারে। বাদ বাকি অংশে কি চেঞ্জ করব? মিউ জিরো একই রকম থাকবে। এন এর জায়গায় লিখবো স্মল এন মাল্টিপ্লাইড বাই ডিএক্স, কারণ ডিএক্স লেন্থের মধ্যে নাম্বার অফ টার্নস এন ডিএক্স। কারেন্ট সেম আছে এখানটায়, আই কারেন্ট, সেই জন্য কারেন্ট বদলানোর দরকার নেই। রেডিয়াস সেম আছে, এই নিয়েছি, এ স্কোয়ার নেবো এখানটায়। আর ডিনোমিনেটরে দেখো, ডিনোমিনেটরে 2 মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিশ্চয় হবে না, কারণ এখানে পি থেকে ডিস্টেন্স আমরা এক্স নেব, কারণ এক্স অ্যাক্সিসের দিকে এটা অ্যাক্সিসটাকে আমরা কোইনসাইড করিয়েছি। তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এইটা বুঝতে তোমাদের প্রবলেম আছে কিনা বলো। এরপরে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু ওয়ার্ক করতে হবে, তার জন্য আর কোনো কনসেপ্টের তেমন বেশি দরকার নেই। জাস্ট এটার ইন্টিগ্রেশন করে দিলে হয়ে যাবে, ডিভিটা একটা ভেক্টর। কিন্তু এটার ইন্টিগ্রেশন করতে গেলে আমরা যদি ট্রিগোনোমেট্রিক ফর্ম ইউজ করি বা রিপ্লেসমেন্ট করি এক্স এর বদলে, তাহলে অনেক সুবিধা হয়ে যাবে সেটা। এখানে দেখো ট্যান থিটাকে আমরা খুঁজে নেব। ট্যান থিটা, ট্যান থিটা কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু, এই ট্রায়াঙ্গেলটা যদি লক্ষ্য করো, এই ট্রায়াঙ্গেলটা এখানটায়, এই যে ট্রায়াঙ্গেলটা আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেখান থেকে হাইটটা হচ্ছে এ আর বেসটা হচ্ছে এক্স, এই বেসটা হচ্ছে এক্স। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এ বাই এক্স।
তাহলে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করছি আমরা এক্স কে থিটা দিয়ে। এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, এ কট থিটা, এ কট থিটা হয়ে যাবে। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এই এক্সপ্রেশনটা এর মধ্যে বসাতে হবে, যাবতীয় এক্স গুলোকে চেঞ্জ করে দেবো, সমস্ত এক্স গুলোকে চেঞ্জ করা হবে, শুধুমাত্র ডাইরেকশনটাকে চেঞ্জ করছি না। এক্স ক্যাপ রয়েছে মিউ জিরো এন ডিএক্স মানে মাইনাস এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা আই স্কোয়ার বাই 2। এখানে দেখো এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তো কিছু বলার নেই, স্কোয়ারটা স্কোয়ারে লিখে রাখলাম, আর এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কট স্কোয়ার থিটা। এটাকে যদি কমন নাও, এই এটাকে কমন নিলে বা স্কোয়ার কমন নিলে 1 প্লাস কট স্কোয়ার থিটা থাকে, এবং বাইরে এটা 3/2 আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কোসেক কিউব থিটা হবে। একটা মাইনাস সাইন আছে, এক্স ক্যাপ মিউ জিরো এন আই, এখানে এ কিউব হয়ে যাচ্ছে, এখানে একটা এ ছিল, এ কিউব হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে 2। দেখো এ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটের বাইরে যেটা বেরিয়ে আসে সেটা কিন্তু এ কিউব। এ স্কোয়ার যদি কমন নাও তাহলে এ টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাইড বাই 3/2 হয়ে গেলে কিন্তু এ কিউব হয়। আর 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, কিন্তু বাইরে 3/2 থাকার জন্য সেখানে আমরা লিখব কোসেক কিউব থিটা। ওপরে কোসেক স্কোয়ার আছে, নিচে কোসেক কিউব আছে, তাহলে 1/কোসেক মানে এখানে সাইন থিটা লিখতে পারো, মাইনাস এক্স ক্যাপ মিউ জিরো এন আই সাইন থিটা ডি থিটা। দেখো এবার ঠিক আছে কিনা, কারণ এ কিউব আর এখানে এ কিউব ক্যান্সেল আউট করলো, 1/কোসেক ইকুয়াল টু সাইন থিটা চলে এসছে, একটা ডি থিটা পড়েছিল। তাহলে এইবার আমরা ইন্টিগ্রেশন করলেই ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে পারবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মাইনাস এক্স ক্যাপ মিউ জিরো এন আই ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন লিমিটটা কি করতে হবে? হ্যাঁ বলো। বলছিলাম বাই 2 হবে না? বাই 2 হবে, হ্যাঁ ঠিক, বাই 2 হবে। আর কোনো পরিবর্তন? ইন্টিগ্রেশনের লিমিট হবে θ1। দেখো এখানে আমরা লিমিটটা কত নিয়েছিলাম, এক্সট্রিম এন্ডগুলো জুড়ে দিয়েছিলাম, এখানটা একটা এন্ড জোড়া হয়েছে, এখানে একটা এন্ড জোড়া হয়েছে, তাহলে এই দুটো এন্ড জোড়ার সময় θ1 থেকে θ2 প্রাইম পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, তাহলে টোটালটা কভার আপ হয়ে যাবে। আবার খেয়াল করো θ2 প্রাইম করছি, কিন্তু আমরা θ2 করছি না, কারণ সেম সেন্স অফ ইন্টিগ্রেশন রাখতে হবে। তাহলে θ1 থেকে θ2 প্রাইম পর্যন্ত ইন্টিগ্রেশন করলে টোটালটা কভার আপ হয়ে যাবে, টোটাল লেন্থটা কভার আপ হয়ে যাবে সিলিন্ডারের বা সলিনয়েডের, সেই জন্য এটা লিখছি। আর θ2 প্রাইমের সঙ্গে θ2 রিলেশনটা কি আছে, এই দুটোকে অ্যাড করে দিলে 180 হয়, তাহলে θ2 প্রাইম ইকুয়াল টু 180 ডিগ্রি বা পাই মাইনাস θ2, পাই রেডিয়ান মাইনাস θ2।
তাহলে এই থিটা টু ইকুয়াল টু আমরা লিখে দেবো পাই মাইনাস থিটা টু। এবারে ইন্টিগ্রেশন করতে হবে। সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে কস থিটা হয়, একটা মাইনাস বেরোয়, এবং সেটার জন্য প্লাস লিখে দিচ্ছি। এক্স ক্যাপ মিউ জিরো এন আই বাই টু হয়ে যাবে কত, কস পাই মাইনাস থিটা টু। এটা একটা লিমিট, আর একটা লিমিট হচ্ছে কস থিটা ওয়ান। দুটো লিমিটই বসিয়ে দিয়েছি কস থিটার মধ্যে একেবারে ইন্টিগ্রেশন করার পরে। তাহলে এক্স ক্যাপ মিউ জিরো এন আই বাই টু হয়ে যাচ্ছে কত, এটা cos pi minus theta 2 equal to minus of cos theta 2 minus of cos theta 1। এই মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়, এবং এটা ডিরেকশনের জন্য আসছে মিউ জিরো এন আই বাই টু, এখানে cos theta 1 প্লাস cos theta। এই হচ্ছে রেজাল্ট। আমাদের এই রেজাল্টটাকে খেয়াল রাখতে হবে, এবং এটা আমরা মনে রাখবো, কারণ এটা পরবর্তীকালে এটার অ্যাপ্লিকেশন বা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে কাজে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ম্যাগনিটিউডের ম্যাগনেটিক ফিল্ডটা বেরোলো, যদি এটা ইনফাইনাইট লেন্থের সলিনয়েড হয় তাহলে অ্যাক্সিসের উপরে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? ইনফাইনাইট সলিনয়েড, তাহলে আমরা লিখবো ফর ইনফাইনাইট সলিনয়েড। তাহলে ইনফাইনাইট সলিনয়েড বলতে এ সলিনয়েড অফ ইনফাইনাইট লেন্থ বোঝানো হচ্ছে। তাহলে ইনফাইনাইট সলিনয়েডের ক্ষেত্রে কত হবে? ইনফাইনাইট সলিনয়েডের ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো মডিফিকেশন করতে হবে। ইনফাইনাইট সলিনয়েডের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলো একটু খেয়াল করো। আমি যদি এই পয়েন্টটাকে এই পাশে আর এই পয়েন্টটাকে আরও দূরে সরিয়ে দিই, দুটোই দুই পাশে সরিয়ে দিই যাতে লেন্থগুলো অনেক বেড়ে যায়, সেটা করলে কিন্তু থিটা ওয়ান এটা খুব কমে যাবে আর থিটা টু কমে যাবে। কমে গিয়ে কত হবে? এই ইনফাইনাইট সলিনয়েডের ক্ষেত্রে থিটা ওয়ান এবং থিটা টু এই দুটোই 0 ডিগ্রি হয়ে যাবে, খুব কমে গিয়ে 0 ডিগ্রি হয়ে যাবে। 0 হয়ে গেলে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনিটিউড, সেটা শুধুমাত্র ম্যাগনিটিউডটা লিখছি আমি, যেটা অ্যাক্সিসের ডাইরেকশনে হয়, মিউ জিরো এন আই বাই টু কত হচ্ছে, কস জিরো প্লাস কস জিরো। তাহলে কস জিরোর ভ্যালু হচ্ছে 2, 1 + 1 = 2, তাহলে হয়ে যাচ্ছে মিউ জিরো এন আই। তাহলে ফর ইনফাইনাইট সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ জিরো এন আই। ডিরেকশনটা কোন দিকে? মাইনাস এক্স ক্যাপের দিকে। এবার এটাকে কেউ যদি এই টার্ন ডেন্সিটি দিয়ে না লিখতে চায়, যদি বলে যে টোটাল টার্মসে লিখবে, তাহলে এটা ক্যাপিটাল এন বাই এল লিখতে হবে। তাহলে মিউ জিরো এন আই বাই ক্যাপিটাল এল এরকম ভাবে লিখতে পারে সে। এবার এইটার মধ্যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, তাহলে আমাকে জিজ্ঞেস করো। এই সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বার করলাম, অ্যাক্সিয়াল ম্যাগনেটিক ফিল্ডটা,
আর একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমরা শুরু করছি, সেটা হচ্ছে হেলমোজ ডাবল কয়েল। হেলমোজ ডাবল কয়েল, শুধু হেলমোজ কয়েলও বলে অনেক সময়, হেলমোজ ডাবল কয়েল। তো হেলমোজ ডাবল কয়েলটা কেমন আমি একটু তোমাদের এখানে দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে হেলমোজ ডাবল কয়েল। এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো কয়েল আছে, এখানে একটা কয়েল আর এখানে আর একটা কয়েল। এর রেডিয়াস গুলো যথেষ্ট বেশি, আর এদের যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, এই দুটো কয়েলের যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা যদি 2D হয়, এই 2D ডিস্টেন্সটা এর রেডিয়াসের সঙ্গে, প্রত্যেকটা কয়েলের রেডিয়াসের সঙ্গে সমান হবে। দুটো কয়েল একই রকমের দেখতে, নাম্বার অফ টার্নস একই থাকে, কারেন্টও সেম পাঠানো হয়, এবং এমনভাবেই কারেন্টটা পাঠানো হয় যেন এই ইন্টারমিডিয়েট যে প্লেসটা আছে, এই দুটোর মাঝে যে রিজিয়ানটা রয়েছে, এই রিজিয়ানে যেন ম্যাগনেটিক ফিল্ডগুলো অ্যাড হয়ে যায়, প্রত্যেকটা কয়েলের জন্য অ্যাড হয়ে যায়। অর্থাৎ প্রথমটার জন্য B1 আর দ্বিতীয়টার জন্য B2, এই ম্যাগনেটিক ফিল্ডটা যেন মাঝে গিয়ে অ্যাড হয়ে যায়, অপোজ না করে, সেরকমভাবে কারেন্টের ডাইরেকশনটা ঠিক করা হয়। যদি এই কারেন্টগুলোকে সিরিজে পাঠানো হয় তাহলেই এখানে দেখা যায় যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাড আপ হয়ে যাবে। আর মাঝখানটা একটা স্যাম্পল রাখতে হয়, এখানে একটা ম্যাগনেট রাখা হয়েছে, যে টাইনি ম্যাগনেটটা, ম্যাগনেটের উপর ম্যাগনেটিক ফোর্স পড়ার জন্য এটা ডাইরেকশনটা পাল্টাবে। এবং এটার ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স যদি 2D হয় আর রেডিয়াস অফ ইচ কয়েল যদি A হয়, তাহলে A ইকুয়াল টু 2D হলে এর ভেতরে বা দুটো কয়েলের অ্যাক্সিসের একদম মিডল পয়েন্টে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে। শুধু ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড না, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হবে, প্রোভাইডেড ডিস্টেন্স বিটুইন দ্য কয়েল মাস্ট বি ইকুয়াল টু রেডিয়াস অফ ইচ কয়েল। এটা হতে হবে। এটা আমরা অবশ্য এখানে তার প্রমাণটাও পড়ব। এই দুটো কয়েলকে এরকম ভাবে বোঝানো হচ্ছে, দেখো দুটো কয়েল পরপর রয়েছে, এবং এই মিডিল পয়েন্টে প্রথমটার জন্য ম্যাগনেটিক ফিল্ড এই ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে, দ্বিতীয়টার জন্য ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে। যেহেতু যে কোনো কয়েলের মিডিলে সব থেকে ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়, কয়েল থেকে যত দূরে সরে যাবে, আমি দেখিয়েছি যে কয়েল থেকে যত অ্যাক্সিসের দিকে দূরে সরে যাবে তত ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে। তো সেই জন্য এখানে একটা কয়েলের জন্য দেখো ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে বাড়ছে বাড়ছে, মিডিলে গিয়ে সব থেকে বেশি হচ্ছে, আবার কমে যাচ্ছে এখানে। প্রথম কয়েলটার জন্য তাই, বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে মিডল পয়েন্টে অর্থাৎ সেন্টারে, কয়েলটার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড সর্বোচ্চ হলো, তারপরে আবার কমে গেল। কিন্তু এই দুটোতেই যদি কারেন্ট পাস করানো হয়, তাতে দুটোর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং সেক্ষেত্রে এই দুটো ম্যাগনেটিক ফিল্ড সুপারপজিশন হয়ে যে নেট ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা বা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা এটা হবে, এইটা হবে। এবং মিডল পয়েন্টে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা যথেষ্ট বেশি, এবং সেটা ইউনিফর্ম। ইউনিফর্ম মানে ডিস্টেন্সের সঙ্গে, এটা স্মল ডিস্টেন্স যদি নেওয়া হয়, সেখানে খুব একটা ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করছে না। তাহলে মোটামুটি এই রিজিয়নটা জুড়ে, এই ছোট একটা রিজিয়ন জুড়ে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট পাওয়া যাবে, যেটা এই ডাবল কয়েলের প্রধান উদ্দেশ্য। এখানেও সেরকম দেখানো হয়েছে যে একটা কয়েলের জন্য, যে কয়েল 1 এর জন্য দেখো এটা একটা গ্রিন কালারের গ্রাফ আঁকা হয়েছে, তারপর এটার জন্য সেকেন্ড কয়েলটা বা কয়েল 2 এর জন্য ব্লু কালারের একটা কার্ভ আঁকা আছে। এই দুটোকে অ্যাড করলে ওভারঅল বা রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড এই রেড কালারের যে গ্রাফটা আছে সেটার সঙ্গে সমান হবে। এবং মিডল পয়েন্টে দেখো ম্যাগনেটিক ফিল্ড সর্বোচ্চ, ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড শুধু তাই নয়, মিডল পয়েন্টে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম। ইউনিফর্ম বলতে একটা ছোট ডিস্টেন্সের মধ্যে ইউনিফর্ম। এটা যদি খুব ছোট ডিস্টেন্স নাও, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করছে না, কনস্ট্যান্ট আছে।
তারপরে আবার যদি এখানে সরে যাও তাহলে ম্যাগনেটিক ফিল্ড রেডিউস করে যাচ্ছে, আবার ডান দিকে যদি বেশি সরে যাও তাহলে ম্যাগনেটিক ফিল্ড রেডিউস করছে। কিন্তু মিডিল পয়েন্টে বা দুটো কয়েলের মোটামুটি মাঝখানে বিভিন্ন পয়েন্টে ছোট একটা রিজিয়নের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট আছে। তাহলে এই ডাবল কয়েলের যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। এবার এখানে যদি যদি একটা ছোট্ট টাইনি ম্যাগনেট বা ছোট টাইনি স্যাম্পল, সলিড স্যাম্পল যদি এই কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড রিজিয়নের মাঝখানে রাখা হয় তাহলে তার উপর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা যেতে পারে। কিন্তু সিঙ্গেল কয়েল দিয়ে সেটা সম্ভব নয়, কারণ সিঙ্গেল কয়েলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড কোনো পার্টিকুলার জায়গায় ম্যাক্সিমাম হলেও ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে, ছোট জায়গার মধ্যেও সেটা কনস্ট্যান্ট থাকছে না, খুব তাড়াতাড়ি সেটা ভ্যারি করে যাচ্ছে স্পেসের সঙ্গে। সেই জন্য কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে গেলে বা প্রডিউস করতে গেলে আমরা ডাবল কয়েলকে ব্যবহার করবো, যেখানে ম্যাগনেটিক ফিল্ডও বেশি হবে একটা কয়েলের থেকে, দ্বিতীয়ত ম্যাগনেটিক ফিল্ডের একটা কনস্ট্যান্ট রিজিয়ন পাওয়া যাবে, যে রিজিয়নের মধ্যে ওই স্যাম্পলটাকে, ছোট সাইজের স্যাম্পলটাকে প্লেস করতে হবে, প্রোভাইডেড ডাইমেনশন অফ দ্য স্যাম্পল শুড বি লেস দেন দ্য রিজিয়ন ওভার magnetic field is constant or uniform. আমরা কি করব, একটা কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড যা হবে এবং দ্বিতীয় কয়েলের জন্য যা হবে এই দুটোকে অ্যাড করে দেবো, সরাসরি অ্যাড করে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রডিউস করব। এবং এই দুটোর জন্য ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এদের অ্যাক্সিস বরাবরই হয়, যেন ম্যাগনেটিক ফিল্ডটা অপোজ না করে সেরকমভাবে কারেন্টটাকে পাঠানো হবে। যেরকম ভাবে এখানে দেখানো হয়েছে যে প্লাস টার্মিনাল আছে আর নেগেটিভ টার্মিনাল আছে, পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল, এখানে কারেন্ট ফ্লো হবে, তার ফলে দুটো ম্যাগনেটিক ফিল্ড অপোজ করবে না, তারা অ্যাড আপ হয়ে যাবে, ডিরেকশনটা একই দিকে হবে ইন্টারমিডিয়েট রিজিয়নে। ফিগারটা আরেকবার এঁকে নিচ্ছি। এটা ধরে নাও ফার্স্ট কয়েল, এটা অ্যাক্সিস, এটা কয়েল নাম্বার 2, কয়েল নাম্বার 2, প্রত্যেকটা রেডিয়াস a, each of radius a, distance between them is 2d, এই ডিস্টেন্সটা 2d, টোটাল ডিস্টেন্সটা, এটা মিডল পয়েন্ট, সুতরাং এখান থেকে এটা ডিস্টেন্সটা স্মল d হবে। আমরা একটা পয়েন্ট নিলাম, সেটা পি পয়েন্ট, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব। পি পয়েন্টটা কোথায় আছে, ধরে নিলাম পি পয়েন্টটা একটা কয়েল থেকে জেড ডিস্টেন্সে আছে, তাহলে অন্য কয়েলের সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা কত হবে, এটা হবে, এই ডিস্টেন্সটা হবে 2d মাইনাস জেড। পিটা ফিল্ড পয়েন্ট, এখানে ফিল্ডটাকে বার করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এটা কয়েল 1, এটা কয়েল 2, প্রথমে কয়েল 2 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করে নিচ্ছি, μ0 Ni স্কোয়ার বাই 2। আমরা একটা কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড যে এক্সপ্রেশন বার করেছি সেই এক্সপ্রেশনে আবার চলে যাচ্ছি। দেখো এই এক্সপ্রেশনটা হচ্ছে সেই এক্সপ্রেশনটা, এটার মধ্যে আমরা
এই স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন বসিয়েছি। কারণ স্মল এন হচ্ছে নাম্বার অফ টার্নস, কিন্তু আমাদের ডাবল কয়েলের জায়গায় আমরা ক্যাপিটাল এন কে নাম্বার অফ টার্নস ধরে নিচ্ছি, এবং প্রত্যেকটা কয়েলেই সেখানে ক্যাপিটাল এন সংখ্যক টার্নস আছে। সেই জন্য মিউজিরো ক্যাপিটাল এন আই স্কোয়ার নিচে 2 মাল্টিপ্লাইড বাই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 লিখব। আর অন্য কয়েল 1 এর ক্ষেত্রে এই জেড ডিস্টেন্সটা বদলাতে হবে, সেক্ষেত্রে 2d মাইনাস জেড লিখে দেবো। তাহলে কয়েল 2 এর জন্য মিউজিরো এন আই স্কোয়ার আর মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 জানাবো, কারণ কয়েল 2 এর থেকে ডিস্টেন্স হচ্ছে জেড। এইটা হচ্ছে কয়েল 2 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড। ডিরেকশন কোন দিকে? ডিরেকশন দুটোর জন্যই অ্যাক্সিসের দিকে। এবার কয়েল 1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করার সময় এই ফ্যাক্টরটা একই হবে, এই ফ্যাক্টরটা কোনো ডিফারেন্স নেই, সেই জন্য এই ফ্যাক্টরটা কমন নিচ্ছি। প্লাস কয়েল 1 এর জন্য কত হবে? কনস্ট্যান্ট ফ্যাক্টরটা একই রকম, এ স্কোয়ার প্লাস, এখানে দেখো এই জেড ডিস্টেন্সটা বদলাতে হবে। জেড ডিস্টেন্সটা পি এর থেকে কত ডিস্টেন্স? কয়েল 1 এর সেন্টার 2d মাইনাস জেড। তাহলে আমরা এখানে 2d মাইনাস জেড নিয়ে নিচ্ছি, তার স্কোয়ার, এবং এটা টু দি পাওয়ার 3/2 নিতে হবে। এইটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড কত এবং কোথায় সেটা জানতে গেলে কি করব? ম্যাক্সিমামের জন্য ডি, when d is maximum with respect to z, তাহলে dB dz equal to 0 করে দেবো, অর্থাৎ ডেরিভেটিভকে 0 করে দেবো। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে এই বিটাকে ডেরিভেটিভ করতে হবে। বি এর ডেরিভেটিভ কত হবে, মানে ডিবি ডিজেড কত হবে দেখে নিই এখান থেকে। তাহলে ম্যাক্সিমাম, বিটাকে ম্যাক্সিমাম হতে গেলে তার ডেরিভেটিভ 0 হতে হবে। শুধু ডেরিভেটিভ 0 দেখলে হবে না, ডাবল ডেরিভেটিভে চেক করতে হবে সেটা লেস দ্যান 0 হয় কিনা। তাহলে ডিবি ডিজেড বার করছি, কনস্ট্যান্ট টার্ম একই রকম রেখে দিলাম, মিউজিরো এন আই স্কোয়ার বাই 2 ভেতরের টার্মটাকে ডেরিভেটিভ করলে মাইনাস 3/2 আসবে, 2z আসবে, আর নিচে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা 3/2 মাইনাস 3/2 ছিল, -1 করলে 5/2 হয়ে যাবে। আর এই ভেতরের টার্মটাকে ডেরিভেটিভ করলে 2z বেরোবে। তাহলে এই হচ্ছে ডেরিভেটিভের ব্যাপারটা। প্রথমটা হয়ে গেল, প্রথম টার্মটা। সেকেন্ড টার্মটা দেখো, ফার্স্ট টার্মের পরে সেকেন্ড টার্ম 3/2 আসবে, ভেতরে এই টার্মটাকে ডেরিভেটিভ করলে কত হবে? এটাকে কনস্ট্যান্ট ধরছি, 2 মাল্টিপ্লাইড বাই 2d মাইনাস 2d minus z, 2d minus z, তারপরে a square plus 2d minus z whole square, এটা টু দি পাওয়ার 3/2, 3/2 হবে না, 5/2 হবে। এবার এটার মধ্যে দেখো কোনো প্রবলেম আছে কিনা আগে আমি বার করি, কারণ একবার ডেরিভেটিভ করার সময় একটা নেগেটিভ সাইন বেরোলো এখানে, ঠিক আছে এটা, আর এখানে একবার ডেরিভেটিভ করার সময় নেগেটিভ -3/2 বেরোলো, কিন্তু এই নিচের ফ্যাক্টরটাকে ডেরিভেটিভ করার সময়ে একটা পজিটিভ চলে আসবে এখানটায়, তাহলে আরেকটা নেগেটিভ বেরিয়ে এটাকে পজিটিভ করে ফেলবে, কারণ 2d মাইনাস জেডটাকে ডেরিভেটিভ করলে 0 - 1 হবে এখানটায়, 0 - 1।
-1 বেরিয়ে এটাকে প্লাস করে দেবে। এইবার এই সাইনটাকে বদল করে দিলাম, করে দেওয়ার পরে দেখো এই ফ্যাক্টরটাকে জিরো হতে হলে, এই ডেরিভেটিভটাকে ভ্যানিশ করতে হলে অবশ্যই ডিবি ডিজেড এটা জিরো হবে যদি জেড ইকুয়াল টু ডি হয়। তুমি এর মধ্যে জেড ইকুয়াল টু ডি বসিয়ে দাও, দেখো কি হয়। জেড ইকুয়াল টু ডি বসাও, এই জায়গাটাই আমরা জেডের জায়গায় ডি বসিয়ে দিলাম। এটাও তাই, আমরা যদি জেডের জায়গায় ডি বসিয়ে দিই, এখানেও তাই, জেডের জায়গায় ডি বসিয়ে দিই, এখানেও তাই। তাহলে দেখো এই ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম একই হয়ে যায় এবং সাইনটা এদের অপোজিট আছে, এই দুটো সাইন আলাদা। তাহলে দুটো সাইন প্লাস মাইনাস আছে, কিন্তু ফ্যাক্টরগুলো এই দুটো টার্ম একই হয়ে যাবে যদি জেডের জায়গায় তুমি ডি বসিয়ে দাও। এখানে পাওয়া যাবে 2d মাইনাস ডি, এটা আবার এখানে জেড এর জায়গায় ডি, তাহলে 2d মাইনাস ডি অ্যাকচুয়ালি ডি স্কোয়ার, এখান থেকে ডি স্কোয়ার আসছে। আবার এইখানে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। নিউমারেটর ডিনোমিনেটরগুলো এক হয়ে গেল। ডিনোমিনেটর দেখো, আমি 2d মাইনাস জেডটাকে 2d মাইনাস ডি লিখবো, তাহলে একটা ডি পড়ে থাকলো, এখানে হয়ে গেল 2 মাল্টিপ্লাইড বাই ডি, আর এখানে জেডের জায়গায় ডি বসালে 2 মাল্টিপ্লাইড বাই ডি। তাহলে দুটো টার্ম সেম হয়ে যায় যদি জেড ইকুয়াল টু ডি বসাও। অর্থাৎ ম্যাক্সিমাম, মিনিমাম বা ইউনিফর্ম যাই হোক না কেন, ডেরিভেটিভ জিরো হবে কোথায়? মিডল পয়েন্টে। কারণ ডিস্টেন্সটা আমরা 2d নিয়েছি, খেয়াল করো এখানে কিন্তু ডিস্টেন্সটা 2d নেওয়া হয়েছে, এই যে সেন্টারগুলোর ডিস্টেন্স এটা 2d। তাহলে মিডল পয়েন্টে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যেতে পারে, বা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যেতে পারে, অথবা যদি ওয়ার্স্ট হয় তাহলে সবথেকে কম ম্যাগনেটিক ফিল্ড এখানে পাওয়া যাবে, যেখানে ডাবল ডেরিভেটিভ পজিটিভ হবে। তাহলে ম্যাক্সিমাম, মিনিমাম বা ইউনিফর্ম যাই হোক না কেন, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়েছে মানে মিডল পয়েন্টেই সেই ম্যাক্সিমাম, মিনিমাম বা ইউনিফর্মিটি কন্ডিশন এখানে অ্যাচিভ করা যেতে পারে। এবার ডাবল ডেরিভেটিভ করে চেক করে দেখতে হবে সত্যি এখানে ম্যাক্সিমাম হচ্ছে না ইউনিফর্ম হচ্ছে না মিনিমাম হচ্ছে। আমরা ডাবল ডেরিভেটিভ করব, কোনটার ডাবল ডেরিভেটিভ করব? এখানে যে সিঙ্গেল ডেরিভেটিভ আছে এটাকে একবার ডেরিভেটিভ করলেই ডাবল ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার হয়ে যাবে। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ বি ইকুয়াল টু কত? যে টার্মটা তৈরি হয়েছে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তার জন্য আমরা কমন নিয়ে নিচ্ছি -3/2। দেখো সেম টার্ম আছে, এখানেও আছে, এখানেও আছে, এই দুটো টার্মের মধ্যেই -3/2 আছে। কমন নিয়ে নিচ্ছি, μ0 n I স্কোয়ার, এটা কমন পড়ে থাকলো। এবার বাদ বাকি অংশটাকে ডেরিভেটিভ করতে হবে। ইউভি মেথডের ডেরিভেটিভ করব। মনে করছি যে ইউটা হচ্ছে জেড আর ভিটা হচ্ছে 1/a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 5/2। তাহলে ইউকে যখন ডেরিভেটিভ করবো ভিকে ইনট্যাক্ট রাখবো, আবার ভিকে ডেরিভেটিভ করার সময় ইউটাকে অ্যাজ ইউজুয়াল রেখে দেবো। কত হবে? জেডকে ডেরিভেটিভ করলে 1 আসে, আর এইখানে একটা 2 দেখতে পাচ্ছ, এইখানের যে 2, এই 2 দ্বারা এটাকে ক্যান্সেল আউট করা যেতে পারে। তাহলে প্রথমে আসবে 1/a
এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 5/2। তারপরের টার্মটা মাইনাস চলে আসছে, কারণ জেডটাকে ইনট্যাক্ট রাখবো উপরের, আর এখানে চলে আসবে 5/2 এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এখানে 7/2 চলে আসবে ডেরিভেটিভ করলে। কিন্তু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে ভেতরের এই ফ্যাক্টরটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, সেটার জন্য চলে আসবে 2 মাল্টিপ্লাইড বাই জেড। এটা ফার্স্ট টার্মকে ডেরিভেটিভ করার জন্য বেরোলো। সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মটা ডেরিভেটিভ করার জন্য কি বেরোবে দেখো। 1/, টু ডি মাইনাস জেড এর ডেরিভেটিভ করলে -1 বেরোয়। আর এই টুটা তো ক্যান্সেল হয়ে গেছে আগের সঙ্গে, এটা এই নিচের এই টু ফ্যাক্টরের সঙ্গে, সেই জন্য একটা -1 বেরোচ্ছে। টু ডি মাইনাস জেডটাকে ডেরিভেটিভ করলে, আর নিচের এই ফ্যাক্টরটা ক্যান্সেল থাকবে, স্কোয়ার প্লাস টু ডি মাইনাস জেড হোল স্কোয়ার টু দি পাওয়ার 5/2 মাইনাস 5/2 কে এবার সেকেন্ড ডিনোমিনেটরটাকে ডেরিভেটিভ করব, 5/2 নিচের ফ্যাক্টরটাকে ডেরিভেটিভ করলে একটা 2 বেরোবে, 2 মাল্টিপ্লাইড বাই 2d মাইনাস জেড, নিচে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2d মাইনাস জেড, এটা স্কোয়ার, এটা টু দি পাওয়ার 7/2, 5/2 কে ডেরিভেটিভ করলে 7/2 আসে, তোমরা জানো। আর এখানে একটা 2d মাইনাস জেড ছিল আগে থেকে, আর এই নিচে ফ্যাক্টরকে ডেরিভেটিভ করলে 2 মাল্টিপ্লাইড বাই 2d মাইনাস জেড আসবে, সুতরাং এখানে একটা স্কোয়ার। আর এই দুটো জেডকে একসঙ্গে করে দিলে এখানে জেড স্কোয়ার চলে আসে, এটাকে আমি কেটে দিচ্ছি। ডাবল ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেছে, এবং জেড ইকুয়াল টু ডি তে চেক করতে হবে এই ডাবল ডেরিভেটিভের অবস্থাটা কি হয়। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত হয় দেখি, অ্যাট জেড ইকুয়াল টু ডি, তার মানে দুটো কয়েলের একদম মিডল পয়েন্টে। ডি টু বি, এই ভ্যালুটা হবে -3 μ0 ni স্কোয়ার স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার। এটা খুব ইজি, যে জাস্ট জেড ইকুয়াল টু ডি পুট করে দিলে হয়ে যাবে, স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা 7/2 হবে। এটা জেড ইকুয়াল টু ডি এর ভ্যালু, এবং এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা 0 কখন হবে, অর্থাৎ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য যত ডবল ডেরিভেটিভ 0 লাগে, যদি ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 হয় তাহলে বি মিনিমাম মিডল পয়েন্টে, আর যদি ডাবল ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ লেস দ্যান 0 হয়
তাহলে অ্যাট জেড ইকুয়াল টু ডি তে বিটা ম্যাক্সিমাম, কিন্তু আমাদের দরকার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সেই জন্য আমরা আগে থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে জিরো করে দেবো। তাহলে ফর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি, ফর ইউনিফর্ম বি আমরা কি করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে জিরো করে দেবো। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো মানে এই টার্মটাকে জিরো করলে হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হলো এখান থেকে। আর এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এ ইকুয়াল টু 2d। তাহলে মিডিল পয়েন্টে বিটা ইউনিফর্ম সেটা বোঝা গেল। শুধু মিডিল পয়েন্ট হলেই হবে না, এখানে আরেকটা কন্ডিশন বেরিয়ে আসলো, সেটা হচ্ছে রেডিয়াসের সঙ্গে ডিস্টেন্সের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে ডিস্টেন্সটা, দুটো কয়েলের ডিস্টেন্স, সেন্টারের মধ্যে যা ডিস্টেন্স সেটা ইকুয়াল টু প্রত্যেকটা কয়েলের রেডিয়াস সমান হতে হবে। তাহলে প্রত্যেকটা কয়েলের রেডিয়াসের সঙ্গে ডিস্টেন্স সমান হতে হবে, এবং মিডিল পয়েন্টে আমরা যদি দেখি বিটা ইউনিফর্ম হবে। এইভাবে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা যেতে পারে হেলমজ কয়েলের ক্ষেত্রে। আর এ ইকুয়াল টু 2d এটা যদি ব্যবহার করি, প্রথম যে ইকুয়েশনটা ম্যাগনেটিক ফিল্ডের বার করেছিলাম অর্থাৎ এটার মধ্যে আমরা যদি ব্যবহার করি, তাহলে বি এর ভ্যালু, ওই ইউনিফর্ম ভ্যালুটা কত হবে সেটাও বুঝে যাবো আমরা। তাহলে এখানে কি করব, জেড ইকুয়াল টু ডি পর বসাবো, এবং তার সঙ্গে সঙ্গে এ ইকুয়াল টু 2d বসাবো। তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পেতে গেলে যে কন্ডিশন সেটা আমরা বার করতে পেরেছি, যে দুটো কয়েলের যে অ্যাক্সিসটা থাকবে সেই অ্যাক্সিসের উপরে দুটো কয়েলের সেন্টারগুলোর একদম মিডল পয়েন্টে, অর্থাৎ দুটো কয়েল থেকে ডি ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডটাকে মাপতে হবে। তার সঙ্গে সঙ্গে কয়েলের রেডিয়াসের সঙ্গে তাদের ডিস্টেন্সের ইকুয়ালিটি থাকতে হবে, তবেই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরো হবে। এবার আমরা ওই পয়েন্টে, মিডিল পয়েন্টে বা জেড ইকুয়াল টু ডিতে, এবং একই সঙ্গে 2d ইকুয়াল টু এ ব্যবহার করে আগের ইকুয়েশন থেকে ম্যাগনেটিক ফিল্ডটা বার করব। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা বসালে খুব সহজেই বেরিয়ে আসবে 8/5⁵ μ0 ni বাই এ, এই ভ্যালুটা বেরিয়ে আসবে। কোথা থেকে পেলাম আমি? এটা পেলাম ফ্রম, আমি ইকুয়েশন নাম্বার লিখে দিচ্ছি। এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা যদি, এই ইকুয়েশনটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, তাহলে ফ্রম ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1 থেকে এটা পেলাম। ম্যাগনেটিক ফিল্ডের প্রথমে যে ইকুয়েশনটা, না এটা মনে ভুল লিখলাম, এটা নয়, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশন থেকে ম্যাগনেটিক ফিল্ডের যে ইউনিফর্ম ভ্যালু সেটা পেতে পারবো আমরা। প্রথম কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড, ফার্স্ট কয়েলের জন্য ধরো এইভাবে একটা যে কোনো কয়েলের জন্য এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যেতে পারে। আর একটা কয়েলের জন্য যদি কয়েলটা বেশ দূরে থাকে, তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা কিরকম পাবো, এরকম ভাবে এটা উঠে আবার নামবে। কিন্তু কয়েল দুটো যদি কাছাকাছি আসে, এই দুটো কয়েল যদি কাছাকাছি আনা হয়, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডগুলো সুপারপোজ করবে। সুপারপোজ করে দেখা যাবে যে ভ্যালুটা ইউনিফর্ম এখানে মিডল পয়েন্টে আসছে, এবং একটা ছোট রিজিয়নের মধ্যে, ধরো এই রিজিয়নটার মধ্যে, এই ছোট্ট রিজিয়নের মধ্যে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হবে যদি
ডিস্টেন্সটা মিডিল পয়েন্টে নেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে রেডিয়াসের সঙ্গে 2d এটা সমান হয়, অর্থাৎ প্রত্যেকটা কয়েলের রেডিয়াস ডিস্টেন্সের সঙ্গে ইকুয়াল হতে হবে। এটা হচ্ছে 2d আর এটা হচ্ছে a, রেডিয়াস অফ ইচ কয়েল। একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এই হেলমোজ ডাবল কয়েলের সাহায্যে প্রডিউস করা যায়। এবার তোমাদের যে যে জায়গায় বুঝতে সমস্যা হলো সেগুলো তোমরা জিজ্ঞেস করো বা পয়েন্ট আউট করো, বা ক্যালকুলেশনে কোনো গন্ডগোল থাকলে সেটাও পয়েন্ট আউট করতে